সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাস্টার্স প্রিলিমিনারি প্রোগ্রামের পরিবেশ ইস্যু ও সমস্যা বিষয়ক কোর্সটির আলোচনায় আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, আমাদের আলোচ্য বিষয় পরিবেশ ও নারী। শিক্ষার্থী, পরিবেশ এবং নারীর মধ্যস্থ যে একটি আত্মিক সম্পর্ক, এই সম্পর্কে আমাদের আজকের আলোচনা। এবং এই আলোচনায় আমরা একজন নারীর সমাজে কি ভূমিকা রয়েছে, পরিবেশের বিভিন্ন নিয়ামক থেকে একজন নারী কি ধরনের সহযোগিতা এবং কি ধরনের আর্থসামাজিক প্রেক্ষাপটে যে বাস্তবিক অবদান রাখছে, সে সম্পর্কে আমাদের বিশেষ ধারণা লাভ করব। শিক্ষার্থী, কোভিড-19 এই বৈশ্বিক পরিস্থিতিতে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক অনলাইন ক্লাস কার্যক্রমে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি একই সাথে ধন্যবাদ জ্ঞাপন করছি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। করোনাকালীন শিক্ষা কার্যক্রমের যে ধারাবাহিকতা, সেটি রক্ষা করার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই অনন্য উদ্যোগের আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহ্বান জানাচ্ছি। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্স প্রিলিমিনারি বিষয়ক পরিবেশ ইস্যু ও সমস্যা কোর্সের আজকের দ্বিতীয় আলোচনার শিরোনাম পরিবেশ ও নারী। আমি পুরো আলোচনায় আপনাদের সাথে রয়েছি এম তারিকুজ্জামান, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সরকারি বিএম কলেজ, বরিশাল। শিক্ষার্থী, শুরুতে আমি আমার গ্রাম বাংলা আবহমান জনপদের একটি চিত্র আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমার মনে হয় কিছু ছবি আমাদের বাস্তবতা, আমাদের দৃষ্টিশক্তির ভেতরের যে একটি তাৎপর্য, এক পলকের মধ্যে অনেক কিছু পড়ে ফেলা যায়, সেরকম একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি। গ্রামীণ অবকাঠামোর কথা চিন্তা করলে গ্রামীণ জনপদে নারী এবং পুরুষের যে অবদান, সেই কথা যদি আমরা কল্পনা করি, তাহলে এরকম একটি চিত্র আমাদের চোখের সামনে ভেসে ওঠে, যেখানে কিনা শীতের কুয়াশা ঢাকা সকালে গ্রামের ঘর গৃহস্থ নারীরা দৈনন্দিন কাজের জন্য উঠানের কোনো এক কর্নারে সমবেত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখান থেকে তারা পানি সংগ্রহ করছে এবং গৃহস্থলী যে আবাদি পশু তারা পরিচর্যা করছে এবং গৃহের সার্বিক কাজগুলো তারা অত্যন্ত পরিপাটি এবং সুচারুভাবে প্রতিদিন একই নিয়মে তারা করে যাচ্ছে। ক্লান্তিহীনভাবে তাদের এই অবদান, তাদের এই পদচারণায় আমাদের সমাজ, আমাদের গ্রামীণ অবকাঠামো, আমাদের অর্থনীতি, আমাদের নগরায়ন, আমাদের সভ্যতা সবকিছুই বিনির্মিত হচ্ছে। শিক্ষার্থী, এই ছবিতে, এই স্লাইডে আমরা কতগুলো ছবি দেখতে পাচ্ছি। ছবি যেন আমার সমস্ত আলোচনা, সমস্ত কথোপকথনকে একটি ছবির মধ্য দিয়ে প্রকাশ করছে। আমরা দেখছি
শ্রমজীবী মানুষের অর্জন, শ্রমজীবী মানুষের অবদান, আবার কৃষিখাত, আবার অর্থনীতি, আমাদের শিল্প, আমাদের কারখানা, সবকিছুতেই, আমাদের গৃহস্থলী, সবকিছুতেই গ্রামীণ জীবনে সর্বত্র নারীর অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এবং এই অবদান শুধু বাঙালি গ্রামীণ জীবনের নয়, সমগ্র বিশ্বব্যাপী, সমগ্র বিশ্বের অসংখ্য মানুষের গ্রামীণ জীবনযাপন যারা করছেন তাদের সকলের চিত্র প্রায় একই রকম। তাহলে আমরা পরপর দুটি স্লাইডে প্রদর্শিত যে ছবি দেখতে পেয়েছি, এই ছবির মধ্য দিয়ে আমরা পরিবেশকে কিভাবে সহায়কভাবে নারী পরিবেশ বান্ধব আচরণ করে, পরিবেশের সাথে যুদ্ধ করে, লড়াই করে নিজের সংগ্রামী চেতনার জানান দিচ্ছে এবং তার সাংসারিক কার্যক্রমগুলো পরিচালনা করছে, সে সম্পর্কে কিন্তু আমরা একটি ধারণা পেয়ে গেলাম। পরিবেশ এবং নারী, প্রকৃত উন্নয়নের পূর্ব শর্ত হচ্ছে সামগ্রিক পরিবেশের উন্নয়ন। যদি নারীর কথা বলি, উন্নয়নের কথা বলতে হবে। আর আমাদের সমস্ত আলোচনায় আমরা যে কাজটি করব সেটি হচ্ছে পরিবেশের উন্নয়নকে মাথায় রেখে পরিবেশ এবং নারী, এই প্রত্যয় দুটোকে আমরা সংজ্ঞায়ন করার চেষ্টা করব। প্রকৃত উন্নয়ন বলতে আমরা কি বোঝাচ্ছি এবং সেই প্রকৃত উন্নয়নের যে পূর্ব শর্ত সেটি হচ্ছে সামগ্রিক পরিবেশের উন্নয়ন। পরিবেশ ও নারীর সম্পর্ক কি? আন্তর্জাতিক পদক্ষেপ কি ছিল? সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলের লক্ষ্যমাত্রায় 13তে উল্লেখিত নারী, যুব সমাজ, স্থানীয় ও প্রান্তিক জনগোষ্ঠীর জলবায়ু পরিবর্তন সম্পর্কিত কার্যকর পরিকল্পনা ও বাস্তবায়নের জন্য সক্ষমতা বৃদ্ধি। অর্থাৎ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নারীর যে অবদান এবং নারীর যে অংশগ্রহণ, সেটি আমার সামগ্রিক পরিবেশ উন্নয়নে কতটা প্রভাবিত করে সেটি আমরা লক্ষ্য করতে পারি। পরিবেশ ও নারীর সম্পর্ক কি রকম? একটি সরল রৈখিক একটি ধারণা আমরা এই তিনটি শব্দের মধ্যে পেয়ে যাচ্ছি: পরিবেশ, নারী এবং সম্পর্ক। পরিবেশ এবং নারীর মধ্যে একটি নিবিড় সম্পর্ক রয়েছে, একটি সরল সম্পর্ক রয়েছে, একটি সমান্তরাল সম্পর্ক রয়েছে। পরিবেশের অন্যতম উপাদান নারী। মানুষ পরিবেশের অন্যতম উপাদান, কিন্তু নারী হচ্ছে পরিবেশের সেই যুগবান্ধব, যে বান্ধব সমগ্র সত্তা দিয়ে পরিবেশের সৌন্দর্য, পরিবেশের নান্দনিকতা, পরিবেশের যে স্বাভাবিকতা সেটি রক্ষা করার জন্য প্রাণান্তর চেষ্টা করে যাচ্ছে। আন্তর্জাতিকভাবে এই নারীর অবস্থান কি, নারীর ভূমিকা কি, পরিবেশের সাথে সমযুক্ত যে পুরুষতান্ত্রিক চিন্তা চেতনা, সেটি যেমন নারীর প্রতি নির্দয়, নির্বিচার এবং পাশবিক আচরণ করছি, একই সাথে সাথে উন্নয়নের ছকে এমন একটি কৌশল আমরা জুড়ে দিচ্ছি যার ফলে পরিবেশের প্রতি আমরা বিরূপ আচরণ করছি। তাহলে দেখছি পুরুষতান্ত্রিক চেতনা দিয়ে নারীর প্রতি আক্রমণ করা হচ্ছে এবং উন্নয়ন ভাবনা দিয়ে, উন্নয়ন কৌশল দিয়ে পরিবেশের প্রতি আমরা নির্দয় আচরণ করছি। তাহলে আন্তর্জাতিকভাবে পরিবেশ ও নারীর সম্পর্কটা আমরা এভাবে দেখছি। 2016 থেকে 2030 এই সময় সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলের 17টি নির্দিষ্ট গোলের 13 নম্বর লক্ষ্যমাত্রা উল্লেখ করা হয়েছে নারী,
যুব সমাজ, স্থানীয় ও প্রান্তিক জনগোষ্ঠীর জলবায়ু পরিবর্তন সম্পর্কিত কার্যকর পরিকল্পনা ও ব্যবস্থার জন্য সক্ষমতা বৃদ্ধি করতে হবে। নারী সমাজের, পরিবারের, পরিবেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়ামক। এই শক্তিকে যথার্থভাবে ব্যবস্থাপনা এবং পরিকল্পনার আওতায় এনে তাদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আমাদের স্থানীয় ও প্রান্তিক পর্যায়ে জলবায়ু পরিবর্তনের যে নেতিবাচকতা, জলবায়ু পরিবর্তন হওয়ার পেছনে যে কার্যকারণ রয়েছে সেগুলোকে নিয়ন্ত্রণ করে জলবায়ু পরিবর্তনের ইতিবাচক যে ধারা সেটি নারীর পক্ষে অব্যাহত রাখা সম্ভব। শিক্ষার্থী, এবারে আমরা দেখব নারী মুক্তি আন্দোলন ও পরিবেশ উন্নয়ন। আমরা এই শতকে এসে মাঝামাঝি পর্যায়ে এসে আমরা দেখেছি উন্নয়নের কথা বলা হয়েছে এবং এই উন্নয়ন ধারণা বিভিন্ন সময় পরিবর্তন হয়েছে। পরিবেশের উন্নয়নের কথা বলা হয়েছে, নাগরিক উন্নয়নের কথা বলা হয়েছে, নারীর উন্নয়নের কথা বলা হয়েছে, উইমেন পার্টিসিপেশনের কথা বলা হয়েছে এবং কোথায় সেটি পলিটিক্সের ক্ষেত্রে। আমরা দেখেছি এই শতকের শুরুর দিকে এসে সভ্য জগতের অনেক দেশগুলোই রাজনৈতিকভাবে নারীদের যে সক্ষমতা, নারীদের যে অংশগ্রহণ, নারীদের ভূমিকা সেটি স্বীকার করতে শুরু করেছে। নারীর এই ভূমিকা এবং নারীর যে পশ্চাৎপদতা সে থেকে তাদেরকে স্বীকৃতি ও রক্ষা করার জন্য নারী আন্দোলনও কিন্তু হয়েছে। বিংশ শতাব্দীতে নারী এবং তার শিক্ষা বিস্তার ও উন্নত পরিবেশ উন্নয়নের পূর্বশর্ত। যদি আমি উন্নয়ন করতে চাই তাহলে এই উন্নয়ন সূচকে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে নিয়ামক, ধ্রুব নিয়ামক সেটি হচ্ছে নারী। সমাজে যদি নারী অনগ্রসর থাকে, পশ্চাৎপদ থাকে, তাহলে সমাজের যে পরিকাঠামো, আর্থসামাজিক ব্যবস্থা, সাংস্কৃতিক উন্নয়ন সেটি কখনোই ত্বরান্বিত হবে না। 2000 সালে মধ্যে নারীর উন্নয়নের কৌশল তৈরির জন্য নারীকে পরিবেশ ব্যবস্থাপক হিসেবেও স্বীকৃতি দেওয়া হয়। প্রকৃতপক্ষে উইমেন ইজ completely better manager in the nature. নারী হচ্ছে প্রকৃতির সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ এবং একজন ভালো ব্যবস্থাপক। পরিবেশের টেকসই উন্নয়ন যদি নিশ্চিত করতে হয় তাহলে নারী সমাজের অংশীদারিত্বের প্রয়োজন রয়েছে। যে কথা বলেছি বারবার যদি বলতে হয় তাহলে একটি উদাহরণ আমাদের সামনে চলে আসে। আবার শিক্ষার্থীদের মধ্যে অনেকে রয়েছেন ছাত্র এবং অনেকে রয়েছেন ছাত্রী। অত্যন্ত মনোযোগ সহকারে আমাদের শুনতে হবে। আমরা কিন্তু একই পরিবারের কেউ নারী হয়ে জন্মগ্রহণ করি, কেউ পুরুষ হয়ে জন্মগ্রহণ করি। আমরা জন্মসূত্রে আমাদের আচার আচরণ, সহযোগিতা, আমাদের সুযোগ সুবিধা এর প্রেক্ষিতে যে জেন্ডার ডিসক্রিমিনেশন, লিঙ্গ বৈষম্য হচ্ছে এবং এর ফলে আমাদের চিন্তা চেতনায় পরিবর্তন হচ্ছে। উন্নয়ন কিন্তু সে কথা বলে না। টেকসই উন্নয়ন তখনই হবে যখন সমাজের সকল স্তরে, সকল শ্রেণী পেশায় নারী এবং পুরুষ সমান্তরালভাবে সমান সুযোগ সুবিধা পেয়ে কাজ করবে। সেটি বিজ্ঞান, সেটি প্রযুক্তি, সেটি শিক্ষা, সেটি ব্যবসা, সব ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া সর্বত্রই নারীর অংশীদারিত্ব দরকার এবং সেজন্য রাজনৈতিকভাবে নারীকে সক্ষম এবং স্বাবলম্বী হতে হবে অর্থনৈতিকভাবে। প্রকৃতি
ও নারী, এই সম্পর্কটা আমরা একটু বোঝার চেষ্টা করি। প্রকৃতির সাথে নারীর কিরকম সম্পর্ক রয়েছে। সমগ্র বিশ্বব্যাপী পরিবেশ ভারসাম্য নষ্টের অন্যতম প্রধান কারণ হচ্ছে বন উজাড় করা। আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম যে আমরা যখন আরবানাইজেশনের কথা বলছি, শিল্পায়নের কথা বলছি, আর সেই কাজটি করতে গিয়ে আমরা আবাদি জমি নষ্ট করে ফেলছি এবং বন উজাড় করে শিল্প কারখানা তৈরি করছি। সমগ্র বিশ্বে এর ফলে প্রভাব পড়ছে এবং এই পরিবেশের যে বিরূপ প্রভাব, ভারসাম্য নষ্ট হওয়া, তার পেছনে কিন্তু বন উজাড় করা, যাকে বলা হচ্ছে ডিফরেস্টেশন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কারণ। পৃথিবীতে প্রতি মিনিটে ৭৭ হেক্টর প্রতি বছর ৬.৩ মিলিয়ন হেক্টর বন উজাড় হচ্ছে এবং কৃষি জমি বৃদ্ধি পাচ্ছে। এই কৃষি জমি বৃদ্ধি পাওয়ার কারণ হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির কারণে তাদের যে খাদ্যের চাহিদা, খাদ্যের যোগান বৃদ্ধি করার জন্য কৃষি জমি বাড়াতে গিয়ে বন উজাড় করে ফেলছি, পরিবেশের ভারসাম্য নষ্ট করে ফেলছি। পৃথিবীতে এই যে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, তার স্ট্যাটিস্টিক্যাল যে ইনফরমেশন, সেটি হচ্ছে প্রতি মিনিটে আমরা ৭৭ হেক্টর জমি বনায়ন বনাঞ্চলকে আমরা নিঃশেষ করে দিচ্ছি, যা কিনা প্রতি বছর ৬.৩ মিলিয়ন হেক্টর। প্রতি বছর শুধু ভারতের ৬টি রাজ্যে নেপালের ১,৬০,০০,০০০ ঘনফুট কাঠ আহরণ করে, যা হিমালয় জঙ্গল থেকে নিয়ে আসে। যেখানে প্রকৃতিগতভাবেই বনাঞ্চল সৃষ্টি হচ্ছে, সেরকম ৬টি রাজ্যের কথা বলছি, নেপালের কথা বলছি, হিমালয়ের জঙ্গলের কথা বলছি, সেখান থেকে আমরা ১,৬০,০০,০০০ ঘনফুট কাঠ আমরা আহরণ করছি। এর ফলে কি হচ্ছে? প্রকৃতি তার নিজস্ব স্বরূপ, তার যে ভারসাম্য, সেটি নষ্ট হচ্ছে, বিনষ্ট হচ্ছে। বায়ুমণ্ডলে যে গ্যাস রয়েছে, কার্বন ডাই অক্সাইডের মাত্রাটা সেখানে যে স্বাভাবিক মাত্রা, তার থেকে অনেক বেশি বেড়ে যাচ্ছে। ফলে সেখানে কি হচ্ছে? তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। সে আলোচনাগুলো আমাদের সামনের আলোচনায় আমরা বিস্তারিত আলোচনা করব। তাপমাত্রা বৃদ্ধি, যেটাকে আমরা বলছি বৈশ্বিক উষ্ণায়ন, গ্লোবাল ওয়ার্মিং, তার ফলে কি হচ্ছে সে সম্পর্কে আমরা পরে আলোচনা করব। নারী, পরিবেশ ও টেকসই উন্নয়ন, এই ৩টি প্রত্যয় নিয়ে আমি একটু বিস্তারিত আলোচনা করতে চাই। নারী সম্পর্কে তো আপনাদের আলোচনা করেছি, পরিবেশ নিয়েও আলোচনা করছি এবং টেকসই উন্নয়ন নিয়ে আমরা আলোচনা করে এই ৩টি প্রত্যয়কে আমরা সংযোগ স্থাপন করব। নারী, পরিবেশ ও টেকসই উন্নয়ন কিভাবে কার্যকর হচ্ছে। ৮০-র দশকে এই ধারণাটি বিকশিত হয় যে নারী, পরিবেশ ও টেকসই উন্নয়ন, যেটাকে বলা হয় উইমেন এনভায়রনমেন্ট অ্যান্ড সাস্টেইনেবল ডেভেলপমেন্ট নীতিমালায় পরিণত হয়। ৮০-র দশকে এসে বৈশ্বিক বাস্তবতার প্রেক্ষাপটে আন্তর্জাতিকভাবে পরিবেশ আন্দোলনের সুযোগে যে ধারণাটি তৈরি হয়, সেটি হচ্ছে নারী, পরিবেশ ও টেকসই উন্নয়ন নিয়ে রাষ্ট্রগুলোকে ভাবতে হবে। আর সময় নেই, সময় শেষ হয়ে এসেছে। পরিবেশের অনেক ক্ষতি করা হয়েছে, পরিবেশের ভারসাম্য নষ্ট হয়েছে, নারীর অধিকার থেকে নারীকে বুলণ্ঠিত করা হয়েছে। উন্নয়নের কথা বলছি, উন্নয়ন হচ্ছে না। পরিবেশ
এবং নারীর উন্নয়ন করতে হবে, সেই উন্নয়নটি হতে হবে টেকসই উন্নয়ন। প্রকৃতি ও নারীর উপর পুরুষের প্রাধান্য সমান্তরালভাবে বিদ্যমান। খেয়াল করে দেখুন, প্রকৃতি, আমরা যখন প্রকৃতির সাথে বিরূপ আচরণ করি, প্রকৃতি তার চ্যালেঞ্জ দিতে পারে না, প্রকৃতি সয়ে যায়। প্রকৃতি এই আচরণে অভ্যস্ত হয়ে হয়ে নিঃশেষ হয়ে যায়, তার ভারসাম্য নষ্ট হয়ে যায়। এক সময় এই ভারসাম্যহীন প্রকৃতি আমাদের জন্য দুর্যোগ হয়ে চলে আসে। বন্যা, খরা, জলোচ্ছ্বাস, ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, নানান রকমের প্রাকৃতিক যে ডিজাস্টার, সেগুলো আমরা লক্ষ্য করে থাকি। প্রকৃতির সাথে আমরা কি করেছি? বছরের পর বছর নির্দয় আচরণ করেছি, আনফ্রেন্ডলি বিহেভিয়ার আমরা তাদের সাথে করেছি। একইভাবে সমাজে, পরিবারে, সম্প্রদায়ের মধ্যে আমরা নারীদের প্রতিও পুরুষতান্ত্রিক আচরণ করছি, বীর্য, দম্ভ, অহংকার, শক্তির প্রয়োগ করছি। ফলে আমরা কি হচ্ছি? প্রকৃতি এবং নারীর সাথে এই পুরুষতান্ত্রিক যে প্রাধান্য, সেটি আমরা সমান্তরালভাবে চালিয়ে যাচ্ছি। উন্নয়ন পরিকল্পনায় পাশ্চাত্য পাশ্চাত্যেও বিজ্ঞান প্রযুক্তির দাপট তৃতীয় বিশ্বে পরিবেশের বিপর্যয় সৃষ্টি করেছে। পরিবেশের বিপর্যয়টা তখন হলো যখন আমরা দেখলাম যে উন্নয়ন পরিকল্পনায় ওয়েস্টার্ন যে ডেভেলপমেন্ট রেভুলেশন হয়েছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে, সেখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজির দাপটে তৃতীয় বিশ্বে পরিবেশের মারাত্মক রকমের বিপর্যয় হচ্ছে। আর এই দশা থেকে মুক্তি পেতে মানুষ পরিবেশ, বিশেষত নারীদের লোকজ জ্ঞানকে, ইন্ডিজিনিয়াস যে নলেজ, সে নলেজকে কাজে লাগাতে হবে। কেননা লিঙ্গ ভিত্তিক শ্রম বিভাজন নারীকে প্রকৃতির কাছে ঘনিষ্ঠভাবে ঠেলে দিয়েছে। আমরা যদি লিঙ্গ ভিত্তিক শ্রম বিভাজন করি, তাহলে দেখব যে আমরা সবাই কিন্তু একরকমের কাজের জন্য পারদর্শী না। বায়োলজিক্যাল ফিটনেস এবং আমাদের মেন্টাল যে সুটনেস, আমাদের বোঝা, আমাদের সে সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করার যে ধারণা, এগুলো কিন্তু ভিন্নতর হয়ে থাকে। নারী এবং পুরুষ ভেদেও আমরা সেরকম ভিন্নতা লক্ষ্য করতে পারি। মূলত নারী পুরুষ, নারী পরিবেশ এবং টেকসই উন্নয়নের এই ধারণা থেকে ইকো ফেমিনিজম ধারণাটির উদ্ভব হয়েছে। আমি আবার বলছি, নারী পুরুষ এবং টেকসই উন্নয়ন, নারী পরিবেশ এবং টেকসই উন্নয়নের এই ধারণা থেকে ইকো ফেমিনিজমের ধারণাটি এসেছে। আমরা ইকো ফেমিনিজম সম্পর্কেও বিস্তারিত জানব। ইকো ফেমিনিজম যে ধারণাটি, সেটি হচ্ছে এরকম যে আমরা যে সমাজে বসবাস করছি, এই সমাজে আমাদের বেঁচে থাকার জন্য পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু উপাদান রয়েছে। সেই উপাদানগুলো আমাদের বর্তমান প্রজন্ম এবং পরবর্তী প্রজন্মের ব্যবহারযোগ্যতা এবং গুরুত্ব বিবেচনা করে যে পরিবর্তন এবং ভোগ করা হবে, সেটি হচ্ছে আমার ইকো ফেমিনিজম, আমার পরিবেশ নারীবাদ। এবার আমরা দেখি নারীর কিছু ভূমিকা রয়েছে, অনিবার্য ভূমিকা। এই ভূমিকাগুলো আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারছি না, পারবো না, এবং এই ভূমিকা তাদের বিকল্প আমরা দেখছি না। গ্রামীণ নারী তার গৃহের আঙিনায় সবজির বাগান করে, একেবারেই সহজাতভাবে। যখন থেকে কৃষি ধারণাটা এলো আদিম সমাজ ব্যবস্থায়, সেই ধারণা কিন্তু
কোনো অর্পিত কিংবা কেতাবি ধারণা থেকে আসে, সেটি সহজাতভাবেই তৈরি হয়েছে। আর সেটি হয়েছে নারীর হাত ধরে। যখন নারী এবং পুরুষ তাদের খাদ্যদ্রব্য সংগ্রহ করার জন্য বন জঙ্গলে ঘুরে বেরিয়েছে এবং সেখান থেকে ফিরে এসে পশু প্রাণী যেগুলো তারা শিকার করেছে, শিকার করা পশু প্রাণীগুলোকে তারা ধরে রেখেছে, সংরক্ষণ করেছে, সেখান থেকে লালন পালনের ধারণাটি তৈরি হয়েছে। কৃষি যে খাদ্যদ্রব্য, সেটি তারা খেয়ে তার যে বীচি, তার যে আটি কিংবা তার যে উৎপাদনের জন্য যে অংশগুলো থাকে, সেগুলো তারা বীজ, সেগুলো তারা ফেলে দিয়েছে ঘরের কিনারে কোথাও অসচেতনভাবে। কোনো এক সময় তাদের মধ্য দিয়ে, আদিম নারীদের মধ্য দিয়ে নতুন করে উদ্ভিদের যে অঙ্কুর, অঙ্কুরোদ্গম সেটি লক্ষ্য করতে পারে এবং এখান থেকে তাদের ধারণা তৈরি হয় কিভাবে ব্যবহৃত তার ভোগ্য যে ফল, ফলের যে বীচি, সেটি থেকে, বীজ থেকে কিভাবে নতুন করে আবার একটি প্রাণের, একটি উদ্ভিদের সৃষ্টি হলো। এই কাঠামো, এই ভাবনা থেকেই কিন্তু তাদের মধ্যে কৃষি, আবাদের ধারণাটি তৈরি হয়। আমরা যদি খেয়াল করি আমাদের গ্রাম নারীদের মধ্যে, যে তারা আঙিনার আশপাশে তারা একটি ফল খেয়েছে, ফলের বিচিটি ফেলে দিল। কিছু শস্য তারা সংগ্রহ করেছে, কিছু অংশ তারা ফেলে রাখলো। কিছু সবজি খেয়েছে, সবজির ডাঁটাটি সেখানে রোপণ করে রাখলো। এর ফলে কি হচ্ছে, তার আঙিনায় একটি শস্য ক্ষেত্র, একটি সবজি বাগান তৈরি হয়। এমনি ভাবে ফলের বাগান তৈরি হয়ে যায়। পরিবারের যে সাধারণ যে খাদ্যের সরবরাহ, খাদ্যের যোগান, সেটি কিন্তু এই উৎস থেকেই সম্ভব। জীবিকা অর্জনের বনজ সম্পদের উপর তাদের নির্ভরশীল। বনজ সম্পদ থেকে গৃহস্থলীর নানাবিধ প্রয়োজন মিটিয়ে থাকে এবং সেখানে নারীদের সরাসরি ভূমিকাটি আমরা লক্ষ্য করে থাকি। এই নারীরা যারা পূর্বসূরীদের থেকে যে ধারণাটি লাভ করেছে, ইন্ডিজিনিয়াস কিছু ধারণা, সেটি হচ্ছে তাদের মধ্যে সহজাতভাবে ভেষজ চিকিৎসার যে ধারণা, জ্ঞান, সেটি লাভ করে থাকে। কিরকম? কোন একজন নারী তার দাদির কাছ থেকে, তার মায়ের কাছ থেকে, তার চাচির কাছ থেকে কিংবা ফুপু, খালা, এদের কাছ থেকে মানে পথ্য, ভেষজ চিকিৎসা, সে সম্পর্কে সহজাতভাবে জ্ঞান লাভ করে এবং সেই জ্ঞানের আবার ব্যবহারটি কার ক্ষেত্রে করছে? তার পরিবারের, তার ঔরস্যজাত সন্তান, তাদের ক্ষেত্রে করছে। এভাবে বংশ পরম্পরায় এই সেবাটি নারীরা কিন্তু করে আসছে। ক্ষুদ্র শিল্প, কারুশিল্প বা কুটির শিল্প, যেমন বাঁশ, বেতের জিনিস, রেশম শিল্পের গুটি, কাপড়ের পোকার চাষ, আসবাবপত্র সংরক্ষণ করা, রক্ষণাবেক্ষণ করা, সবকিছুর ক্ষেত্রেই যেন আমরা নারীর সরব একটি পদচারণা আমরা লক্ষ্য করতে পারি। তাহলে কি নির্দ্বিধায় এ কথা আমরা বলতে পারি না যে নারী হচ্ছে এই পরিবেশের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যবস্থাপক? নিশ্চয়ই তাই। নারী জৈব উপাদানের মুখ্য সংগ্রাহক এবং ব্যবস্থাপক। এবং এই নারীর যে ভূমিকা, সেই ভূমিকা আমরা দেখলাম তার কৃষি ক্ষেত্রে, তার অর্থনীতিতে, তার সেবা খাতে, তার যে ক্ষুদ্র শিল্প, ক্ষুদ্র এবং মাঝারি শিল্প, সেক্ষেত্রে আমরা নারীর এই অবদানকে আমরা লক্ষ্য করি। নারীর এই যে অবদান এবং তাদের যে শ্রম, সেই শ্রম আমরা কতখানি মূল্যায়ন করেছি? শ্রমের মূল্যায়নটা অর্থ দিয়ে বিবেচনা করা হয়, কিন্তু আমরা যদি খেয়াল করে দেখি, একজন ঘর গৃহস্থ
যারা রয়েছেন নারী, তাদের যে অবদান, সেই অবদানের আর্থিক মূল্য জরিপ করা হয় কিনা, কিংবা তার আর্থিক মূল্য পরিশোধ করা হয় কিনা। এই প্রশ্নটি যদি করা হয়, তাহলে আমার ধারণা শতভাগ ব্যক্তি, শতভাগ পরিবারের থেকে একই রকম উত্তর আসবে। সেটি হচ্ছে একজন হাউসওয়াইফ যিনি, তার আবার আর্থিক মূল্য কিভাবে নির্ধারণ করা যায়, কিংবা তার আর্থিক মূল্য কি বা হতে পারে। আমরা দেখেছি একজন কর্মজীবী নারী, তিনি ঘরে কাজ করছেন, একই সাথে সাথে বাইরেও কাজ করছেন। ঘরেও তার ভূমিকা রয়েছে, বাইরেও তার ভূমিকা রয়েছে। বাইরে কাজ করলে তিনি পেইড হন, কিন্তু ঘরের কাজের জন্য তাকে কোনো পেইড করা হয় না। কিংবা কখনো কখনো তার কাজের স্বীকৃতিটুকু দেওয়া হয় না। বর্তমান বিশ্বে নারীর মজুরিবিহীন যে গৃহে শ্রম, তার মূল্য রয়েছে 11 লক্ষ কোটি ডলার। আমি আবার বলছি, বর্তমান বিশ্বে যারা নারীরা গৃহে কাজ করছেন, তারা তো নন পেইড, মজুরিবিহীন টোটালি, এবং তাদের যে মজুরি যদি মূল্য নির্ধারণ করা হয়, ধরা হয়, তাহলে সেই মূল্যটি দাঁড়ায় 11 লক্ষ কোটি ডলার। এই যে মূল্য, সেখানে সপ্তাহে নারী পুরুষের তুলনায় 21 ঘন্টা বেশি কাজ করে। 24 গুণ 7 দিয়ে যে ফলাফলটি পাওয়া যায়, সেখানে বিবেচনা করলে দেখা যায় একটি সপ্তাহে একজন পুরুষের কর্মঘণ্টা যোগ করব, একজন নারীর কর্মঘণ্টা যোগ করব, এক্সকিউজ মি, তাহলে একজন নারীর কর্মঘণ্টা যোগ করলে দেখা যাবে তার মোটের উপরে 21 ঘন্টা বেশি কাজ করছে। এবার আপনাদের কাছে প্রশ্ন, আমরা আমাদের পরিবারের মা কিংবা বোন, কিংবা আমাদের পরিবারের কোনো বয়োজ্যেষ্ঠ নারী, তাদের শ্রমের মূল্যটা আমরা কিভাবে নির্ধারণ করেছি, কিংবা কেন করি? তাহলে কি তাদের আমরা মজুরি বঞ্চনা দিচ্ছি? কিংবা এই মজুরি চেয়ে কি তিনি কখনো অ্যাপিল করেছেন, কিংবা পরিবারে তিনি ডিমান্ড করেছেন যে আমি এই কাজের জন্য আমাকে মজুরি দিতে হবে? নিশ্চয়ই নয়। তিনি সে ডিমান্ড করেননি, কিংবা করবেনও না। কিন্তু তার যে গৃহস্থ যে কাজ, সেই কাজের স্বীকৃতি দিতে হবে। স্বীকৃতি দিতে হবে এরকম যে একজন শ্রমজীবী পুরুষ বাহিরে পরিশ্রম করছে, আয় করছে, আর একজন নারী গৃহে যে আছেন, তিনিও কিন্তু শ্রমও দিচ্ছেন। তাহলে শ্রমের তুলনায় একজন নারী যেখানে 21 ঘন্টা সপ্তাহে বেশি শ্রম দিচ্ছে, সেখান থেকে তাকে নির্দিষ্ট পারিশ্রমিক তো দেয়া হয়ই না, বরং তার শ্রমের মূল্য বিবেচনা করা হয় না। একটি পরিবারে যদি গড়ে 2 জন করে সন্তান থাকে, তাহলে এই শিশু সন্তানের যত্ন করা, লালন পালন করা, তাদের খাওয়ানো, পড়ানো, তাদের দেখাশোনা করা, সমস্ত কাজগুলো নিরবিচ্ছিন্নভাবে একজন নারীকে করে যেতে হয়। আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক সৌহার্দ্য বজায় রাখতে হয়। এমনিভাবে বহু কর্মকাণ্ড তাকে পরিচালনা করতে হয়। এই নারী আরো কিছু ভূমিকা আমাদের রয়েছে, যা পরিবেশ এবং নারীর যে সম্পর্ক, সেটি বুঝতে সহযোগিতা করবে। দুর্যোগ, দারিদ্র্য ও নারী। আমরা দুর্যোগের কথা বলি। আমি এর আগেও, কিছুক্ষণ আগেও আপনাদেরকে বলেছি, প্রাকৃতিক অনেক দুর্যোগ রয়েছে। বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, মরু অঞ্চলে পরিণত হওয়া, ভূমি, এই যে বিভিন্ন পাহাড় ধস, যে বিভিন্ন রকমের দুর্যোগ আমরা দেখছি, এর ফলে কিন্তু দারিদ্র্য পরিস্থিতিও
সৃষ্টি হচ্ছে। এই দারিদ্র পরিস্থিতি নারী পুরুষ সকলের জন্যই সৃষ্টি হচ্ছে। বিশেষ করে নারী এবং শিশুরা যারা রয়েছে তারা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা যুগ যুগ ধরে লক্ষ্য করেছি নারীর অর্থনৈতিক শক্তি না থাকার কারণে, অর্থনৈতিকভাবে স্বীকৃতি না থাকার কারণে তার যে আর্থসামাজিক যে অবস্থা সেটি অত্যন্ত ভঙ্গুর। বিশ্বের ১৫৫ কোটি মানুষের চরম দারিদ্রতার মধ্যে ৭০% নারী। ১৫৫ কোটি মানুষ রয়েছে যারা চরম দারিদ্র্যের মধ্যে দিনাতিপাত করছে। এই ১৫৫ কোটি মানুষের ৭০% হচ্ছে নারী। তাহলে খুব সহজেই অনুমান করা যাচ্ছে যে চরম দারিদ্র্যের নিচে যারা অবস্থান করছে সেখানে প্রায় ১১০ কোটি মানুষই হচ্ছে নারী। পৃথিবীতে পল্লী অঞ্চলে ৫৫ কোটির বেশি নারী দরিদ্র সীমার নিচে বসবাস করছে। পল্লী অঞ্চলে যে মানুষ বসবাস করে তাদের সংখ্যা বিবেচনায় করলে ৫৫ কোটি নারী রয়েছে যারা দারিদ্র সীমার নিচে বসবাস করছে। নারী বিশ্ব আয়ের ১০ ভাগের ১ ভাগ আয় করছে। ১০ ভাগ মোট আয়ের ১ ভাগ আয় করছে নারী এবং মোট সম্পদের ১%-ও কম। যত মোট সম্পদ রয়েছে পৃথিবীতে তার মালিকানার কথা যদি বিবেচনা করা হয় তাহলে নারীর মালিকানা ১%-ও কম। তাহলে আমরা কি দেখছি? দারিদ্র হচ্ছে জেন্ডার ভিত্তিক। জেন্ডার ভিত্তিক দারিদ্র হচ্ছে। জেন্ডার কি? জেন্ডার হচ্ছে আমরা যে একটা সামাজিক বৈষম্য তৈরি করছি সেটি হচ্ছে জেন্ডার। লৈঙ্গিক বৈষম্য তৈরি করছে নারী এবং পুরুষের সাথে। এই যে নির্বিচার, নির্দয়, পুরুষতান্ত্রিক সমান্তরাল যে একটি আচরণ করছি পরিবেশের সাথে, উন্নয়নের কথা বলে পরিবেশের ক্ষতি করছি, পরিবেশের ভারসাম্য নষ্ট করছি, বন উজাড় করছি। একই সাথে সাথে নারীদের আমরা উন্নয়ন কাঠামো থেকে বিচ্ছিন্ন করে দিয়ে উন্নয়ন করতে গিয়ে আমরা সেটি প্রকারান্তরে উন্নয়নই করছি না। তখনই উন্নয়ন হতো যখন আমরা নারী এবং এই পরিবেশ এই দুটি প্রত্যয়কে সমান্তরালভাবে ইতিবাচকভাবে অগ্রসর করতাম, তখন সেটি হতো টেকসই উন্নয়ন। এবং এই টেকসই উন্নয়ন হলে পরে তখন নারী এবং সমাজের একটি বৈপ্লবিক পরিবর্তন সূচিত হলো। ছবিটি দিয়ে দেখে আপনাদের কি মনে হচ্ছে? কৃষি, কৃষি ভিত্তিক অর্থনীতি, যে অর্থনীতি আমাদের মতো রাষ্ট্রের মৌলিক স্তম্ভ, সেই অর্থনীতি কিসের উপরে নির্ভর করছে? নারীর শ্রমের উপরে নির্ভর করছে। এই নারীরা বাঙালি কোনো নারী নয়, মধ্যপ্রাচ্যের নারীরা যারা কিনা ফসলের মাঠে কাজ করছে, উপজাতি বা আদিবাসী নারী যারা, তারা অত্যন্ত শ্রম দিয়ে পরিশ্রম করে চাষাবাদ করছে পাহাড়ে। কত বড় বড় ভারী ভারী এক একটি ঝুড়ি তারা কাঁধে নিয়ে এক জায়গা থেকে আর এক জায়গায় হাঁটে, মাঠে, কৃষি খাতে এবং তাদের সন্তানটিকে সাথে নিয়ে তারা বয়ে বেড়াচ্ছে। ফিজিক্যাল ডিসএবিলিটি দিয়ে তাদেরকে হীনমন্য করার কোনো সুযোগ এখানে নেই। কাজেই নারী এবং পরিবেশ যখন সমানভাবে ইতিবাচক ভাবধারায় এবং গতিতে এগোতে থাকবে তখন সমাজে যে বৈপ্লবিক পরিবর্তন সূচিত হবে সেটি হচ্ছে টেকসই উন্নয়ন ধারার পরিবর্তন। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকের এই আলোচনার মধ্য দিয়ে একটি বিষয় পরিষ্কার করে যে ধারণাটি লাভ করলাম সেটি হচ্ছে
সমাজের মৌলিক চালিকায় নারী অন্যতম একটি অনন্য অবদান রাখছে। এই নারীর অবদানকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিতে হবে। নারীর প্রতি যে সৌহার্দ্য, সহানুভূতি, মর্যাদার জায়গা দিয়ে তাদেরকে দেখতে হবে। একই সাথে পরিবেশের প্রতি যে নির্দয়, অমানবিক, আনফ্রেন্ডলি যে বিহেভিয়ার করা হচ্ছে সেটিও বন্ধ করতে হবে। ফলে টেকসই উন্নয়ন সূচিত হলে নারী, পরিবেশ ও আমাদের উন্নয়ন বেগবান হবে। সবাইকে অনেক ধন্যবাদ। পরবর্তী ক্লাস উপভোগ করার জন্য আহ্বান করছি। আল্লাহ হাফেজ।